কেউ যদি বলে, "আপনি কি করতে চান?" আমার উত্তর সবসময় একটাই থাকে, সেটা হচ্ছে, "ভাই আমি সারা জীবন লিখে যেতে চাই।" ভালো থ্রিলার লিখতে হলে নিজের ভেতর অন্ধকার থাকাটা জরুরি না। বরঞ্চ সমাজের যে অন্ধকার দিকগুলো আছে সেটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করার দৃষ্টিভঙ্গি থাকতে হবে। একজন লেখকের সমাজের না বলা গল্পগুলো আসলে তুলে আনা দরকার আমি মনে করি। পরিবেশ নিয়ে আমার কাজ করার অভিজ্ঞতা আছে দীর্ঘদিনের। পরিবেশটা আমার খুবই পছন্দের একটা কাজ করার জায়গা। রাজনীতি লেখালেখির মধ্যে অবশ্যই লেখালেখিটা সবচেয়ে বেশি কঠিন। কারণ লেখালেখির জন্য আমি মনে করি যে প্রচুর পড়াশোনা থাকা দরকার। আমার যদি কোনো বই প্রকাশে বাধা দেওয়া হয় বা সেন্সরে আনা হয়, সেটি অবশ্যই আমার জন্য একটি আনন্দের ব্যাপার হবে। আমার গল্প যেগুলো ডার্ক গল্প আছে সেগুলো বেশিরভাগই নিজের কল্পনা। আবার একই সাথে সমাজে ঘটে যাওয়া কিছু ঘটনা সেগুলোর আ পর্যবেক্ষণ বলেন বা সেগুলোকে খুব কাছে থেকে অবজার্ভ করা বলেন, এই সবকিছু মিলিয়ে আসলে গল্পগুলোতে ডার্কনেস চলে আসে। নিজের লেখা পড়ে নিজের অস্বস্তি সেভাবে লাগেনি। তবে তমিশ্রা গল্পের একদম শেষাংশে একটি ধর্ষণের দৃশ্য আছে, যেটি পড়লে মাঝেমধ্যেই এখনো অস্বস্তি লাগে। আ না, অপরাধবোধ কাজ করে না। কারণ আ অ্যান্টি হিরো ব্যাপারটা আমার পছন্দের। তো সেই জায়গাটায় আ বা যারা অপরাধ করছে বা আইন ভাঙছে, সেই জিনিসটাকে আমি যতটা সম্ভব পজিটিভ ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করি। সেখানে অপরাধবোধের প্রশ্ন আসে না আসলে। আর একজন লেখককে আসলে সমাজের যেসব না বলা গল্পগুলো আসলে তুলে আনা দরকার আমি মনে করি। সেক্ষেত্রে যারা অপরাধ কর্মের সাথে জড়িত তাদের পেছনের গল্পগুলো আসলে সামনে নিয়ে আসা দরকার। না, এটা আমি বিশ্বাস করি না। আ ভালো থ্রিলার লিখতে হলে নিজের ভেতর অন্ধকার থাকাটা জরুরি না। বরঞ্চ সমাজের যে অন্ধকার দিকগুলো আছে, সেটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করার দৃষ্টিভঙ্গি থাকতে হবে। আ সমাজে যে সকল অসঙ্গতি আছে, সমাজে মানুষ কেন অপরাধে জড়িয়ে পড়ছে বা রোমহর্ষক যেসব ঘটনা সামাজিক জীবনে আমাদের প্রাত্যহিক জীবনে ঘটছে, সেগুলো আ পর্যবেক্ষণ করার, সেগুলো অবলোকন করার ক্ষমতা থাকতে হবে। না, এটা দায় নেয়ার প্রশ্ন আসে না। কারণ আমার লেখায় ওই ধরনের কোনো অপরাধ কর্মকাণ্ডকে উস্কে দেওয়ার জন্য বা সেগুলোকে গ্লোরিফাই করার মতন কোনো কিছু নেই। আমি শুধুমাত্র বাস্তব যে ঘটনাগুলো ঘটে সেটাই আমার লেখায় ফুটিয়ে তোলার চেষ্টা করি। আ আমার খুব পছন্দের লেখার জনরাটা হরর। তো সেই জায়গায় আমার বেশ কিছু গল্প জানা আছে। একদম মানুষের ব্যক্তিগত জীবনে সত্যি ঘটনা। সেই জিনিসগুলো আমি লিখতে চাই। সেই ঘটনাগুলো আমি গল্পের মাধ্যমে ফুটিয়ে তুলতে চাই। আ বা এখানে কিছু ঘটনা আছে যেগুলো আসলেই অস্বস্তিকর, যেগুলো আসলেই ভয় জাগানোর মতন। তবে যেহেতু অনেক পাঠক আসলে ভয় পেতে পছন্দ করেন, হরর পড়তে পছন্দ করেন, তাদেরকে সেই হররের অনুভূতি, ভয়ের অনুভূতি দেওয়ার জন্য আমি গল্পগুলো লিখতে চাই। আমার জন্ম ময়মনসিংহের ফুলবাড়িয়ায়। যদিও আমার একেবারে ছোটবেলা থেকেই জন্মের পরপরই বেড়ে ওঠা মান্ডা এলাকায়, যেটা মুগদা থানার অন্তর্গত। আমার স্কুল হচ্ছে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। সেখান থেকে এসএসসি পাস করি। এরপর সরকারি বিজ্ঞান কলেজ থেকে আ এইচএসসি। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে আমি এলএলবি এবং এলএলএম সম্পন্ন করি। এর পাশাপাশি কর্মজীবনে আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে কাজ করছি। পরিবেশ নিয়ে আমার কাজ করার অভিজ্ঞতা আছে দীর্ঘদিনের। পরিবেশটা আমার খুবই পছন্দের একটা কাজ করার জায়গা। আর এর পাশাপাশি লেখালেখি করছি ২০১০ সাল থেকে। ১ম লেখা প্রকাশিত হয় ২০১৫ সালে 'ব্ল্যাক গেট' উপন্যাস। যেটা সে সময় ব্যাপকভাবে পাঠক জনপ্রিয়তা অর্জন করে। ২০১৬ সালে আমার সবচেয়ে জনপ্রিয় উপন্যাস 'তমিশ্রা' প্রকাশিত হয়। যেটি বর্তমানে আপনারা অনেকেই 'তমিশ্রা ভুবন' একটি সিরিজ আছে। সেই সিরিজ আপনারা অনেকেই জানেন। আর এর পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের পর আমি রাজনীতির সাথে জড়িত হয়ে পড়ি এবং বর্তমানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। একই সাথে বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি ঢাকা ৯ আসন থেকে আ জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ছিলাম।
রাজনীতি লেখালেখির মধ্যে অবশ্যই লেখালেখিটাই সবচেয়ে বেশি কঠিন। কারণ লেখালেখির জন্য আমি মনে করি যে প্রচুর পড়াশোনা থাকা দরকার। রাজনীতির জন্যও প্রচুর পড়াশোনা জরুরি। যদিও বাংলাদেশের তথাকথিত রাজনৈতিক যে সংস্কৃতি আছে, আ সেটাতে আ সাধারণত এতটা পড়ালেখা জানার দরকার পড়ে না। আ যদিও এটা আসলে খুবই জরুরি। কিন্তু সেই জায়গাটায় লেখালেখি করার জন্য এটার কোনো বিকল্প নেই। প্রচুর পড়তে হয়, প্রচুর জানতে হয়। এবং এটার জন্যে আসলে এক ধরনের সাধনা বলেন, অধ্যবসায় বলেন সেটা জরুরি। সেইজন্য অবশ্যই লেখালেখিটা আমার কাছে বেশি কঠিন মনে হয়। আর যেহেতু লেখালেখি একটা গল্প মাথায় আসলে সেটা নিয়ে চিন্তার জায়গাটায় খুব গভীরভাবে চিন্তা না করলে কিন্তু লেখাটা অত ভালো হয় না। সেই গভীরভাবে চিন্তার জায়গাটা কিন্তু তৈরি করাটাই একটা কঠিন বিষয়। আ লিখতে তো অনেকেই পারে কিন্তু লেখার জন্য যে পরিবেশটা দরকার, সেই পরিবেশটা সৃষ্টি করাটা আসলে অনেক কঠিন। আমি সারা জীবন লিখতে চাই। কেউ যদি বলে, "আপনি কি করতে চান?" আমার উত্তর সবসময় একটাই থাকে সেটা হচ্ছে, "ভাই আমি সারা জীবন লিখে যেতে চাই।" বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক কালচার আছে বা রাজনীতির যে ধারা আছে সেখানে রাজনীতিকে পেশা হিসেবে নেয়ার আসলে কোনো সুযোগ নেই। কারণ রাজনীতি এখানে স্বেচ্ছাশ্রমের মতন। আ যদিও পৃথিবীর অনেক দেশে এই রাজনীতিকে কিন্তু মানুষ পেশা হিসেবেই গ্রহণ করে। আমাদের এখানে রাজনীতিকে পেশা হিসেবে নেয়ার সুযোগ না থাকার কারণে রাজনীতিবিদদেরকে আমরা কিন্তু দেখি যে তারা বিভিন্ন ধরনের দুর্নীতি কিংবা আপনার বিধি বহির্ভূত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। কারণ তার তো সংসার চলতে হবে। তার তো ফুল টাইম রাজনীতি করলেও তার সংসার বলেন বা তার ব্যক্তিজীবন বলেন, তার খরচ বলেন সবকিছু কিন্তু চালাতে হবে। সেই জায়গাটায় রাজনীতিকে পেশা হিসেবে আ তৈরি করার জন্য বাংলাদেশের পুরো রাজনীতির কাঠামোটাকে পরিবর্তন করতে হবে। যেটা আসলে আমি মনে করি যে এই মুহূর্তে খুব কঠিন। আমার সবচেয়ে প্রিয় লেখক ফ্রেডরিক ফরসাইথ। উনার লেখাগুলো আমার সবচেয়ে বেশি পছন্দের এবং 'দ্য ডে অফ দি জ্যাকেল' আমার সবচেয়ে পছন্দের একটি বা উপন্যাস বলেন বা বই বলেন। এটি আসলে আমার মনোজগতে খুব ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। আ এছাড়াও বর্তমান সময়কালে বাংলাদেশের মোহাম্মদ নাজিমুদ্দিন সহ যারা থ্রিলার লেখক আছেন তাদের অনেকের বই আমি পড়ি। অনেকের বই আমার ব্যক্তিগতভাবে পছন্দ। আমার সবচেয়ে পছন্দের বই 'দ্য ডে অফ দি জ্যাকেল'। এরপর আসবে 'দ্য ক্যাচার ইন দ্য রাই' জেডি সেলিঞ্জারের। হুমায়ূন আহমেদের 'মাতাল হাওয়া'। তারপর আসবে ইয়সেন গার্ডারের 'তাস রহস্য', এটা একটা অনুবাদ। আর 'অ্যানিমাল ফার্ম'। আ এই বইগুলো আমি একদম ১ম দিকে রাখবো। আমি একজন লেখক হিসেবে যদি বলি আবার একই সাথে আমি যেহেতু একজন প্রকাশক, ২ জায়গা থেকেই আমি রকমারির এই জার্নিটাকে মূল্যায়ন করতে পারি। লেখকদেরকে রকমারি যেভাবে মূল্যায়ন করেন বা তাদেরকে যেভাবে প্রমোট করার জায়গাটায় এগিয়ে এসেছে, সেটা কিন্তু এখন বর্তমানে আমি অন্য কোনো প্রতিষ্ঠানকে সেভাবে দেখি না। লেখালেখিটা বাংলাদেশে পেশা হিসেবে আসলে ওইভাবে প্রতিষ্ঠিত হয়নি। সেখানে লেখকদেরকে এরকম একটা প্রমোশনের জায়গায় নিয়ে আসা, এটা রকমারিকে আমি অবশ্যই সাধুবাদ জানাই তাদের এই কাজের জন্য। একই সাথে প্রকাশনা শিল্পটাকেও আ বা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার যে চেষ্টা রকমারি অবিরত করে যাচ্ছে, সেটাকেও আমি আসলে খুবই স্বাগত জানাই এবং সাধুবাদ জানাই। তারা তাদের এই কর্মকাণ্ডকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বইয়ের যে যাত্রা, বই পড়ার যে আন্দোলন বা বইয়ের যে জার্নি, আমরা শৈশবে যেভাবে বই পড়তাম, এখন আসলে বাচ্চারা সেভাবে বইয়ের সাথে কানেক্টেড না। সেটাকে কিভাবে কানেকশনটা করিয়ে দেয়া যায় বাচ্চাদের সাথে বলেন বা তরুণদের সাথে বলেন, সেটার জন্য রকমারি যদি আরো আ এই আ কাজের জায়গাটা বাড়ায়, আমি আশা করব যে তাহলে এটা আরো এই বইয়ের জার্নিটাকে বা বইয়ের যাত্রাটাকে বলেন বা বই পড়ার আন্দোলন বলেন, পুরো জিনিসটাকে আসলে একটা ভিন্ন মাত্রায় নিয়ে যাবে। আমার বেশ কিছু বই আছে। তার মধ্যে যদি স্টার্টিং হিসেবে বলেন, তাহলে আমি বলব 'সময়ের সিঁড়ি বেয়ে একটি বুলেট'। এটি তেমন বেশি বড় বই না, মাঝারি সাইজের একটি বই এবং এই বইটি যেকোনো পাঠক, যেকোনো বয়সের পাঠক এই বইটি পড়তে পারে। তো সেক্ষেত্রে এটি স্টার্ট করার জন্য আমার বইয়ের যাত্রা শুরু করার জন্য একটি ভালো আ যাত্রা হতে পারে।
আব সেন্সরে বাধা দেয়া বা প্রকাশে বাধা দেয়া এই ধরনের ঘটনা হওয়া উচিত না বলে আমি মনে করি। লেখালেখি বলেন, বই বলেন এটিকে আসলে ছড়িয়ে দেওয়া উচিত। পাঠক গ্রহণ করবে কি করবে না, কোন সমাজ গ্রহণ করবে কি করবে না বা কোন সময় সেটিকে গ্রহণ করবে কি করবে না সেটি তাদের উপরে ছেড়ে দেওয়া উচিত। পৃথিবীতে বহুকালে বহু আ নিষিদ্ধ বই কিন্তু বিপ্লব পর্যন্ত ঘটিয়ে দিয়েছে। সেই যাত্রাটায় আমি মনে করি যে আমার যদি কোন বই প্রকাশ্যে বাধা দেওয়া হয় বা সেন্সরে আনা হয় সেটি অবশ্যই আমার জন্য একটি আনন্দের ব্যাপার হবে। আমি দুটি হিসেবেই চাইবো। আমি যেমন একজন গল্পকার, গল্প লিখতে যেমন পছন্দ করি, আবার একই সাথে সমাজ নিয়ে আমার যে চিন্তা আছে, সেই চিন্তাগুলো কিন্তু আমি আমার সেই গল্পের মধ্যে ফুটিয়ে তুলতে চাই। আ সেই জায়গাটায় কেউ আমার লেখা পড়ে শুধুমাত্র যে গল্প হিসেবেই লেখাটি পড়বে তেমন না। সেই সাথে আ গল্পের পেছনে সমাজের যে বাস্তবতা, যে চিত্র আছে সেটিও অনুধাবন করবে। সেই হিসেবে চিন্তাবিদ হিসেবেও আমাকে চিনুক, জানুক সেটিও আমি চাইবো। নিজেকে তো নিজের সেরাটাই দিতে হয়। লেখক হিসেবে আমি নিজেকে ১০ এ ১০ই দেব। তবে আমি মনে করি যে আমি লেখালেখির পেছনে যতটা সময় দেয়া দরকার সেই সময়টুকু আমি দিতে পারছি না। সেটি আমার ব্যর্থতা। সেজন্য আমি ১ নাম্বার কেটে রাখতে পারি। তবে আমি আ লেখালেখির দিকে আরো বেশি মনোযোগী হতে চাই। সামনে আরো বেশ কিছু বইয়ের আ আ প্লট ইতোমধ্যেই লেখা আছে। সেগুলো খুব শীঘ্রই নিয়ে আসতে চাই। বাকি জীবনটুকু লেখালেখি এবং এই বইয়ের সাথেই কাটিয়ে দিতে চাই। পাঠকদের উদ্দেশ্যে বার্তার জায়গাটা যদি বলেন, বর্তমান যে যুগটাতে আমরা প্রবেশ করেছি টেকনোলজির যুগে, সবাই যেভাবে মোবাইল বলেন, ইন্টারনেট বলেন কিংবা এখন এআই চলে এসেছে। সবাই যেকোনো ছোটখাটো কাজেও যেভাবে এআই এর উপর দ্বারস্থ হয়ে যাচ্ছে, বইয়ের সাথে মানুষের কানেকশনটা কমে যাচ্ছে। আমরা আমাদের যে শৈশব ছিল সেই শৈশবে 'তিন গোয়েন্দা' বলেন, 'মাসুদ রানা' বলেন বা অন্যান্য ওই সময়কার যে বইগুলো বলেন, আ তারপরে যখন বড় হয়ে আমরা হুমায়ূন আহমেদ, জাফর ইকবাল আ তাদের বইগুলো এবং একই সাথে বিশ্ব সাহিত্যের যে বইগুলো আমরা তখন পড়েছি, সেগুলো কিন্তু আমাদের চিন্তার জগৎ বলেন, আমাদের দর্শনের জগৎ বলেন, আমাদের ফিলোসফির জগৎ বলেন, সেগুলোকে কিন্তু প্রভাবিত করেছে, সেগুলোকে নাড়িয়ে দিয়েছে। সেই জায়গাটায় আমি বলব যে তরুণ প্রজন্ম যারা আছেন, যারা প্যারেন্টস হয়েছেন, যারা পিতামাতা হয়েছেন তাদের কাছে আমার একটা আবেদন থাকবে। আপনারা আপনাদের সন্তানদেরকে হার্ড কপি বই পড়াবেন। নতুন বইয়ের গন্ধটা তাদেরকে চেনাবেন। তারা যত বেশি বই পড়বে তারা তত বেশি জানবে, তত বেশি শিখবে এবং যত বেশি জানবে, যত বেশি শিখবে, তারা তত বেশি সামনের দিকে উন্নতির দিকে যাবে ইনশাআল্লাহ। ৬ লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দোরে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।